দর্শক, পাকিস্তানে আমেরিকার 3টি কার্গো বিমান নেমেছে আজ ভোরে এবং বিভিন্ন সূত্র থেকে জানানো হচ্ছে যে এটা মার্কিন যে প্রতিনিধি দল আলোচনায় বসবে তাদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। কিন্তু কোনো সূত্র থেকে আবার বলা হচ্ছে যে ইরান সীমান্তে পাকিস্তানের মতো একটি জায়গা আমেরিকার দরকার, যেখান থেকে ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধে লড়াই করতে পারে মার্কিন বাহিনী। তাহলে প্রশ্ন আসছে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে, আবার মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের ভূমি বা তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে। পরিস্থিতি যদি এমনটি হয় তাহলে ইরান কি করবে এবং আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আরও বেশ কিছু ছোট ছোট খবর থাকবে, যেমন পারস্য উপসাগরে হরমুজ প্রণালী এলাকায় ইরান নাকি নতুন করে মাইন বিছানোর কাজ শুরু করেছে এবং যে কোনো ধরনের জাহাজ মাইন বিছানোর কাজে যুক্ত থাকবে তাদেরকে গুলি করে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আজ ভোরে ইরানের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেট করা হয়েছিল বিভিন্ন শহর থেকে, যার শব্দ শোনা গেছে। গুঞ্জন ছড়িয়েছিল আমেরিকা হামলা করেছে এবং সেগুলো মোকাবেলা করছে, কিন্তু পরবর্তীতে ভিন্ন কথা শোনা গেছে। কি সেই ভিন্ন কথা? এই সমস্ত নিয়ে আলোচনা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন এই চ্যানেলের চলার পথকে সহজ করবে। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে এবং কিভাবে শেষ হবে এ নিয়ে নানা রকমের জল্পনা চলছে, নানা রকমের গুঞ্জন বের হচ্ছে, নানা রকমের খবর বের হচ্ছে। কোনো খবরে বলা হচ্ছে আর মাত্র 2 দিন বাকি, 2 দিন পরেই যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। আবার বলা হচ্ছে 1 মে থেকে এই যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে, এর ভেতরে হয় চুক্তি হবে, না হলে চূড়ান্ত যুদ্ধ হবে। আসলে কোনটা তা নিয়ে কিন্তু নানা রকমের জল্পনা রয়েছে, কোনো পক্ষ থেকেই পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। তবে একথা ঠিক, ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমেরিকা যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে, প্রকৃতপক্ষে তারা ইরানের বিরুদ্ধে আবার নতুন করে যুদ্ধ করার জন্য, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আবার অস্ত্র মোতায়েন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম মোতায়েন করার ফুরসত হিসেবে এই যুদ্ধবিরতিকে ব্যবহার করছে, এই যুদ্ধবিরতি মেয়াদ বাড়িয়েছে। আবার এমন বিশ্লেষণও তো আছে যে যুদ্ধবিরতিকে ঢাল করে, অর্থাৎ যুদ্ধবিরতির আড়ালে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ময়দান থেকে সরে যেতে চাইছে। আসলে যে কোনটা সঠিক আর কোনটা ভুল এটা বলাটা এই মুহূর্তে অনেকটা কঠিন, কারণ ডোনাল্ড ট্রাম্প যেখানে একটা পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গায় প্রেডিকশন করা বা পূর্ব অনুমান করা খুব কঠিন ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প এখন এক কথা বলেন, 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 1 ঘন্টা পরে আর এক কথা বলেন। তিনি এখনই ইরানি জাতির প্রশংসা করেন, ইরানিদের প্রশংসা করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন, কিছুক্ষণ পরেই আবার ইরানি জাতিকে ব্লাড থার্স্টি নানান রকমের বিশ্রী ভাষায় গালিগালাজ করেন, বকাঝকা করেন, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেন। সেক্ষেত্রে আসলে কোনটা সত্য, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা প্রকৃত অবস্থান ট্রাম্পের এ বলা মুশকিল। তারপরেও আমরা যা বুঝতে পারছি, বিভিন্ন কয়েকটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয়তো পরিস্থিতি বোঝা যাবে, কিন্তু সঠিক কোনটা তা হয়তো জানা যাবে না। তবু আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি। একটা অ্যাঙ্গেল আমি আগেই বলেছি, যুদ্ধবিরতিকে ডোনাল্ড ট্রাম্প মূলত ঢাল হিসেবে ব্যবহার করছেন, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে তিনি সরে যেতে চাইছেন, কিন্তু ইরানের সাথে কোনোভাবেই যেহেতু যুদ্ধে পারা যাচ্ছিল না এবং যুদ্ধবিরতিতে রাজি হচ্ছিল না, সেই ক্ষেত্রে পাকিস্তানের মাধ্যমে যেন তেনভাবে একটা যুদ্ধবিরতি করে একতরফাভাবে সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে আস্তে আস্তে যুদ্ধের ময়দান থেকে কেটে পড়ার বা সরে পড়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এটা একটা বিশ্লেষণ। আর একটা বিশ্লেষণ হচ্ছে যে ইরানের যে অভিযোগ যে প্রকৃতপক্ষে এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আমেরিকা
মধ্যপ্রাচ্যে তার সামরিক অবস্থান শক্ত করছে এবং নতুন করে হামলার পায়তারা চালাচ্ছে। ব্যাপারটা যদি তাই হয়, ইরানের এই বক্তব্যের পেছনে আমরা বেশ কিছু যৌক্তিক অবস্থানও দেখতে পাচ্ছি। যেমন আজকে যে কথা বললাম প্রথমেই, যে পাকিস্তানের 3টি C-17 কার্গো বিমান, পরিবহন বিমান এনেছে। এই পরিবহন বিমানে বিপুল সংখ্যক সেনা আনা যায়, সামরিক সরঞ্জাম আনা যায়। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই বিমান আনা হয়েছে মূলত মার্কিন যে আলোচক প্রতিনিধি দল তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রশ্ন উঠছে যে ইরান তো তাদের উপর হামলা চালাবে না, এবং এইভাবে হামলার কোনো নজির কেউ দেখাতে পারবে না যে ইরান কোনো চুক্তি লঙ্ঘন করে বা কোনো প্রতিশ্রুতি লঙ্ঘন করে বা কূটনৈতিক তৎপরতাকে বানচাল করে দিয়ে কারোর বিরুদ্ধে হামলা চালিয়েছে। সেক্ষেত্রে মার্কিন বাহিনী বা মার্কিন প্রতিনিধি দলের এখানে অনিরাপত্তার বা নিরাপত্তাহীনতার প্রশ্ন কেন আসলো, এটা গেল এক। 2 নম্বর প্রশ্ন, বা এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, এখনও তো মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে আসেনি, আলোচনা অনুষ্ঠিত হয়নি বা হচ্ছে না। এমনকি ইরানের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে অমুক দিন আলোচনায় আমরা বসবো। এখনও এই আলোচনার সম্ভাবনা এখনও ক্ষীণ। সেক্ষেত্রে তারা কেন আলোচক দলের নিরাপত্তার জন্য 3টি C-17 অত্যাধুনিক পরিবহন বিমান পাকিস্তান আনবে? এই জায়গা থেকেই ইরানের ওই বক্তব্য সঠিক বলে মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সামরিক অবস্থান জোরদার করছে, সংহত করছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে ইরাক এবং সিরিয়া থেকে সাম্প্রতিককালে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। এই দুটো দেশ তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে বা ছেড়ে দিয়েছে, যাই বলি। তো এইরকম একটা প্রেক্ষাপটে ইরানের সীমান্তবর্তী দেশ দরকার। যেমন কুয়েত অনেকটা ইরানের সীমান্তবর্তী দেশ, তেমনি পাকিস্তান একদম সীমান্তবর্তী দেশ। পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। পাকিস্তানের পশ্চিমাঞ্চল আর ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চল, এইটা হলো সীমান্তবর্তী অঞ্চল, 900 কিলোমিটার। ইরানের যে হরমুজ প্রণালী, যেটা এই এলাকার জাস্ট পাশেই পাকিস্তানের গোয়াদার বন্দর। তো এখান থেকে পাকিস্তানের স্থলভাগে যদি আমেরিকা সেনা মোতায়েন করে থাকে বা সত্যি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই সমস্ত সামরিক সরঞ্জাম এবং সেনাবাহিনীকে কাজে লাগানো হয়, তাহলে হরমুজ প্রণালীতে থাকা নৌবাহিনীকে বা হরমুজ প্রণালীর কাছে থাকা মার্কিন নৌবাহিনীকে এরা সাপোর্ট দিতে পারবে। তো যেহেতু পাকিস্তান ইরানের একেবারে প্রতিবেশী দেশ, সীমান্তবর্তী দেশ, সেক্ষেত্রে পাকিস্তানে তাদের এই অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে সবচেয়ে জটিল যে প্রশ্ন সেটি হচ্ছে যে তাহলে কি পাকিস্তান মার্কিন সেনাদেরকে ঘাঁটি দিয়ে বা অবস্থান করার সুযোগ দিয়ে এই আলোচনার পিঠে কি ছুরি মারল? কূটনৈতিক তৎপরতা যেটা চলছিল, কূটনৈতিক প্রক্রিয়া যেটা চলছিল, তার পিঠে কি ছুরি মারল? তার মানে পাকিস্তান কি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো কিনা, এই প্রশ্ন কিন্তু আসছে। যতদূর শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, ইরান পাকিস্তানের এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে এবং সরাসরি বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যে পাকিস্তানের যে মার্কিন সেনাদেরকে অবস্থানের সুযোগ দেওয়া হচ্ছে, এটি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য বিরাট বড় হুমকি এবং চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তান যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, সেই মধ্যস্থতাকারীর ভূমিকার সাথে এই সেনা মোতায়েনের সুযোগ দেওয়া যায় না, ম্যাচ করে না। এই জায়গায় পাকিস্তান আসলে আমেরিকার ভিকটিমে পরিণত হলো কিনা, পাকিস্তান আসলে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো কিনা, পাকিস্তান প্রকৃতপক্ষে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার নামে তারা কি সামরিক ব্যবস্থাকেই সুযোগ করে দেওয়ার পদক্ষেপ নিল কিনা, এরকম নানান প্রশ্ন আসছে। আসলে যুদ্ধ পরিস্থিতি যখন এবং সামাজিক যোগাযোগের মাধ্যম যখন অনেক বেশি অ্যাক্টিভ, তো তখন আসলে সত্য মিথ্যা যাচাই করে এবং বাস্তবতা বোঝা বেশ একটা কঠিন ব্যাপার। তারপরেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়েছে, তখন বিষয়টা আসলে খুব সাধারণ পর্যায়ে নেই, এটা মোটামুটি বোঝা যায়। সেক্ষেত্রে পাকিস্তান যদি এই ধরনের ভূমিকা পালন করে, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক এবং মুসলিম বিশ্বের স্বার্থ, সমগ্র মুসলিম উম্মার স্বার্থ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে এবং পাকিস্তান আর ইরানের সম্পর্ক
কি হয় সেটা মারাত্মক বড় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। শুধু তাই না, যদি পাকিস্তান মার্কিন বাহিনীকে তার মাটি বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে, তাহলে অবধারিতভাবে ইরান পাকিস্তানের উপর হামলা চালাবে। পাকিস্তানের উপর মানে মার্কিন সেনারা যেখানে আছে সেখানে। তাহলে সেই জায়গায় কি দাঁড়াবে সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তখন পাল্টা রিয়াকশন যদি দেখায় পাকিস্তান, তাহলে পাকিস্তান এবং ইরানের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাহলে কিছুদিন যাবৎ মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে বা ইরানকে কেন্দ্র করে বা ইরান আমেরিকা যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে যে সমস্ত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেগুলোর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কিন্তু মারাত্মক রকমের প্রশ্ন দেখা দিচ্ছে। এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তান অবশ্যই চীনের সাথে কনসাল্ট করে সমস্ত সব কিছু পরিচালনা করে। সেক্ষেত্রে চীন এখানে কী ভূমিকা রাখছে সেটাও একটা প্রশ্ন। চীন এক্ষেত্রে অবশ্যই পাকিস্তানকে এরকম কাজ করতে দেওয়ার কথা না, কারণ ইরানকে কেন্দ্র করে চীনের যত বড় স্বার্থ, এত বেশি স্বার্থ আর কারণ নেই। সেক্ষেত্রে ইরানের এখানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে সেটা মূলত চীনের ক্ষয়ক্ষতি এবং চীনের অস্তিত্বের সাথে জড়িত সে প্রশ্ন। সেক্ষেত্রে চীন এইখানে পাকিস্তানকে এমন কাজে অনুমতি দেওয়ার কথা না। আসলে কি ঘটেছে আমার মনে হয় যে আরেকটু সময় গেলে অনেক কিছু পরিষ্কার হবে। এদিকে আজ ভোরে ইরানের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেট করা হয়েছিল, সক্রিয় করা হয়েছিল। কেন? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তীতে যে তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করছিল। প্রশ্ন হচ্ছে কেন ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করার প্রশ্ন আসলো, কেন অ্যাক্টিভেট করলো? এর ভিতরে শোনা গেল, জানা যাচ্ছে ইরান চীন থেকে এক্স ব্যান্ডের অত্যাধুনিক রাডার পেয়েছে, যে রাডার খুব নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা বিমানকে শনাক্ত করতে পারে। সেক্ষেত্রে ইরানের জন্য এখন অনেক বেশি সহজ হয়ে যাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা। আপনারা সবাই মনে হয় জানেন, আমি বলেছি এর আগে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের ভেতরে যে সমস্ত সব বড় বড় হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতি করতে পেরেছে, সেটা হচ্ছে যে ইরাক বা সিরিয়ার আকাশ থেকে বা সংযুক্ত আরব আমিরাতের বাহরাইনের আকাশ থেকে ইরানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, যেগুলো রাডারে ডিটেক্ট করা খুব কঠিন ব্যাপার। এখন চীন থেকে পাওয়া এই রেডার সিস্টেম যখন ইরানের হাতে এসে গেছে এবং যখন এটা কার্যকর করা যাচ্ছে, তখন কিন্তু আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলাগুলো মোকাবিলা করা সহজ হবে। সেক্ষেত্রে যুদ্ধের মোড় কিন্তু ভিন্নভাবে ঘুরে যাবে। এমন হতে পারে চীনের ওই রেডার সিস্টেমের সাথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কানেকশনটা ঠিকমতো হয় কিনা, নেটওয়ার্কিংটা ঠিকঠাক আছে কিনা, হয়তো এটা পরীক্ষা করতে পারে। আবার এটাও ঠিক, ইরান বারবারই বলছে, তারা কিন্তু আশঙ্কা করছে আমেরিকা যুদ্ধবিরতিকে ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্যবহার করছে। তাই যদি হয় তাদের কাছে নিশ্চয়ই গোয়েন্দার তথ্য আছে, তাহলে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে যেহেতু আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রে সেই প্রস্তুতির বিরুদ্ধে ইরানের প্রস্তুতি কী সেটাও যাচাই করার একটা প্রশ্ন আছে। হয়তো সেই যাচাই বাছাইটা আজকে ইরান করলো। তবে আমি এখানে একটা আশঙ্কা করছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকের দিন পার করেই অর্থাৎ কালকে রাত থেকেই উইকেন্ডে চলে যাচ্ছে আমেরিকা। শনি রোববারের যে ছুটি, শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জ আরও অনেক কিছু জড়িত আছে এই যুদ্ধের সাথে। যুদ্ধ যদি নিয়মিত দিনগুলোতে অর্থাৎ ওয়ার্কিং ডেতে চলে, তাহলে বাজার কলাপস করবে। সেক্ষেত্রে উইকেন্ডে যদি যায় বাজার কলাপস করার সম্ভাবনা কম। এমনও হতে পারে যে আগামী 1-2 দিনের ভেতরেই আবার আমেরিকা যুদ্ধ শুরু করে দিতে পারে। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে তার প্রয়োজনীয় প্রস্তুতি এবং তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে ইরান তার যুদ্ধ প্রস্তুতি এমনভাবেই নিয়েছে বা নিচ্ছে যে ইরানের হাত থেকে যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন খরচ হয়ে গেছিল, সেগুলো মোটামুটি আবার পূরণ করার ব্যবস্থা করে ফেলেছে। শুধু তাই না, আমেরিকা এবং ইসরায়েল একেবারে আকস্মিকভাবে হামলা চালিয়ে ইরানের যে সমস্ত ক্ষেপণাস্ত্র শহরের যে সুড়ঙ্গগুলো বা ক্ষেপণাস্ত্র লঞ্চার যে সমস্ত সুড়ঙ্গের ভেতরে রাখা আছে, তার মুখে হামলা চালিয়ে অনেক ক্ষেত্রে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে কোনো মতেই ইরানের হাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র বা
ক্ষেপণাস্ত্র লঞ্চার থাকার পরেও সেগুলো ব্যবহার করতে পারছিল না যুদ্ধের ভেতরে। এই 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি গেল, ইরানও কিন্তু তার সেই সমস্ত আটকা পড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, লঞ্চার, এই সমস্ত সবগুলো আবার অবমুক্ত করতে পেরেছে, বের করে আনতে পেরেছে বা ব্যবহার করার মতো পথ করে ফেলেছে। সেক্ষেত্রে ইরানের প্রস্তুতি বলা যায় যে আগের চেয়েও এখন বেশি। এই ব্যাপারে ইরানের একজন কমান্ডার, ইরানের এরোস্পেস ডিভিশনের কমান্ডার তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটা দিয়ে আমি একটা আজকের আলোচনা শেষ করি। ইরানি জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা যেখানে যেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বলবেন, আমরা ঠিক সেখানে সেখানে হামলা চালাবো। তার মানে এতটা প্রিসিশন, এতটা নিখুঁতভাবে হামলা চালাবে ইরান, এবং এত নতুন নতুন ব্যবস্থা ইরানের হাতে আছে, সেগুলো ব্যবহার করবে। শুনতে পেলাম ইরানেরই একটা সূত্র থেকে, ইরানের একজন শিশু 2-3 দিন আগে ইরানের সামরিক দিবস গেছে, আইআরজিসির প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে ইরানের একটি শিশু আইআরজিসির কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছিল একটা উন্মুক্ত অনুষ্ঠানে যে ইসরায়েলিদেরকে একটা তোমরা নীল ক্ষেপণাস্ত্র মারো। একটা ক্ষেপণাস্ত্রকে নীল রঙে রঙিন করা হয়েছে, সেই ক্ষেপণাস্ত্রটা ইসরায়েলে মারার জন্য প্রস্তুত রেখেছে ইরান। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি, অনেক সেহেতু কিন্তু যদি অনেক প্রশ্ন থেকে গেল, তো তারপরেও আপনাদের কাছে মতামত জানতে চাই। পাকিস্তানের ব্যাপারে যে খবর বা যে গুঞ্জন বেরিয়েছে যে পাকিস্তানে মার্কিন সামরিক বাহিনী তাদের 3টি পরিবহন বিমান এনেছে এবং তাদের সামরিক সরঞ্জাম আনা হয়েছে, এটা কি প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, নাকি সত্যি সত্যি মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার জন্য? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, যদি সত্যি হয় তাহলে পাকিস্তান কি এই আলোচনার নামে ইরানের সাথে কি বিশ্বাসঘাতকতা করলো? আসলে কি হতে যাচ্ছে? আপনাদের মতামত কি? আপনাদের কাছে যদি কোনো বিশেষ তথ্য থাকে সেটাও জানাতে পারেন, কমেন্টে লিখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।